রাজবাড়ী সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই ভার্চুয়াল ক্লাস সেশনে স্বাগত জানাই। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। আশা করি নিশ্চয়ই তোমরা সকলেই চলে আসো। আমি তোমাদের সাথে ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে কথা বলবো। শুরুতেই বলতে চাই, এই করোনা মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তোমরা নিশ্চয়ই যার যার বাড়িতে সুস্থ আছো, ভালো আছো। বারবার সাবান পানি দিয়ে সকলে হাত ধুবে। বিশেষ প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। তোমাদের নিশ্চয়ই মনে পড়বে গত ক্লাসে আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন কি, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলো কি কি, এবং স্বল্পমেয়াদী অর্থায়নের বিভিন্ন উৎসের ব্যয় কিভাবে নির্ধারণ করতে হয় সে সম্পর্কে আলোকপাত করতে চেয়েছিলাম। এবং আমরা যথারীতি স্বল্পমেয়াদী অর্থায়ন কাকে বলে, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলো বিস্তারিত আমরা আলাপ করেছিলাম। আজকে তোমাদের সঙ্গে আমরা দেখতে চাই যে স্বল্পমেয়াদী অর্থায়নের গুরুত্বপূর্ণ যে সকল উৎস আছে সেগুলোর ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়। আমি একটু তোমাদের বলতে চাই এই যে স্বল্পমেয়াদী অর্থায়নের আমরা ব্যয় নির্ণয় করতে চাই, এটা কেন? স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যয় নির্ণয় করতে চাই আমরা এজন্যই যে কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠান তার স্বল্পমেয়াদী অর্থায়ন যে উৎস থেকেই সংগ্রহ করুক না কেন, সেই সংগৃহীত অর্থের জন্য কিন্তু প্রতিষ্ঠানকে অবশ্যই ব্যয় করতে হয়। ব্যবসায়ের আকার ভেদে তুমি কম পুঁজি সংগ্রহ করো বা বেশি পুঁজি সংগ্রহ করো, কেউ কিন্তু তোমাকে বিনামূল্যে এই পুঁজি দিবে না। তুমি ব্যাংক থেকে আনো, অথবা মহাজনের কাছ থেকে আনো, অথবা স্বতঃস্ফূর্ত অর্থায়নই করো, সেই স্বতঃস্ফূর্ত অর্থায়নের বেলায় কিন্তু সংগৃহীত অর্থের ব্যয় আছে। আমরা গতদিনে তোমাদের দেখিয়েছিলাম, আলাপ করেছিলাম ওখানে যে ব্যবসায় ঋণ যেটা ক্রেতা একটা নির্ধারিত শর্তে তার কাঁচামাল ক্রয় করে, কিন্তু সেই কাঁচামাল ক্রয়কৃত অর্থের যে শর্তে সে ক্রয় করে, সেই শর্তের মধ্যে একটা পাট্টার জন্য নির্ধারিত মেয়াদ দেওয়া থাকে। সেই মেয়াদের মধ্যে যদি সে পরিশোধ করতে না পারে, তাহলে কিন্তু তার বাকির পূর্ণ মূল্যই পরিশোধ করতে হয়। আর যদি সে পাট্টার জন্য ক্রেতাকে যে মেয়াদ দেওয়া হয়, মানে বাকি মূল্য পরিশোধের জন্য যে মেয়াদ থাকে, সেখানে পাট্টার জন্য একটা মেয়াদ থাকে। যদি বাকি মূল্য পরিশোধের মেয়াদ হয় 30 দিন, বকেয়া পরিশোধের মেয়াদ হয় 30 দিন, সেক্ষেত্রে হয়তো একটা অপশন দেবে যে তুমি যদি 25 দিনের মধ্যে পরিশোধ করো তাহলে তোমাকে আমি 1% পাট্টা দেব। তার মানে 100 টাকার বাকি
ক্রয় হলে সেখানে ৯৯ টাকার মাধ্যমে তার অর্থের পূর্ণ মূল্য পরিশোধিত হবে। তো এইটা আমরা ব্যবসায় ঋণের ব্যয় বলেছিলাম। একইভাবে বাণিজ্যিক কাগজ, বৃহৎ প্রতিষ্ঠান যারা স্বনামধন্য, প্রচুর সুনাম রয়েছে ব্যবসায়িক জগতে তাদের, তারা কিন্তু এই ধরনের প্রতিজ্ঞাপত্র বিক্রি করতে পারে। আবার প্রাপ্য বিল যেগুলো থাকে, সেই প্রাপ্য বিল বাট্টা করেও কিন্তু কিছু অর্থের সংস্থান করা যায়। এরকম বিভিন্ন উৎস আছে, সেই উৎসগুলো থেকে যদি অর্থের সংস্থান করা হয় তাহলে তার বিপরীতে প্রতিষ্ঠানকে কিছু পরিমাণ ব্যয় অবশ্যই দিতে হয়। বাজার মূল্যে সেটা 2%, 10%, 12%, যাই হোক। যদিও বর্তমানে বাংলাদেশে বিভিন্ন উৎস থেকে, বিশেষত ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন উৎস থেকে, ব্যাংক থেকে মূলত অর্থ সংগ্রহ করতে গেলে 9% কমে সুদ দিতে হয় ব্যবসায়ীকে, সিঙ্গেল ডিজিট, সেটা 9%, 8%, 7%। যাই হোক, আমাদের আজকে মূল বিষয় হলো যে বিভিন্ন স্বল্পমেয়াদী উৎস থেকে যে অর্থের সংস্থান করা হয় সেই সকল অর্থের ব্যয় কিভাবে নির্ধারণ করতে হয়। আমরা এই গুরুত্বপূর্ণ বিভিন্ন উৎসের মধ্যে প্রথমে আমরা আলাপ করব যে ব্যবসায় ঋণের ব্যয় কিভাবে নির্ধারণ করতে হয়। ব্যবসায় ঋণের ব্যয়ের মধ্যে তোমরা দেখো, ব্যবসায় ঋণের ব্যয় নির্ধারণের জন্য প্রথমে আমরা একটা সূত্র এখানে দেখাই। সূত্রে আছে যে কেটিসি is equal to CDR divided by 100 minus CDR into 360 by CP minus DP into 100। তার মানে কোনো প্রতিষ্ঠান যদি ব্যবসায় ঋণ অ্যাভেল করে, তার মানে বাকিতে মালামাল ক্রয় করে, সেক্ষেত্রে সে বাট্টার জন্য নির্ধারিত সময়ের মধ্যে এই বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হলে ক্রেতা কি ধরনের সুযোগ হারায়, কি ধরনের ব্যয়ের সম্মুখীন হয়, সেটা নির্ধারণ করতে গেলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো সূত্রের যে বিভিন্ন কম্পোনেন্ট আছে, উপাদান আছে, এগুলোর আমি পূর্ণ রূপটা নিচে লিখেছি, তোমরা খেয়াল করো। কেটিসি যেটা আমরা নির্ণয় করব, এটা হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট, অর্থাৎ ব্যবসায় ঋণের ব্যয়। তোমাদের আরেকটা বিষয় আমি বলে রাখি, তোমরা যখন পরীক্ষার খাতায় এই সমস্ত প্রশ্নের উত্তর দিবে, লিখবে, তখন এই বাংলা এবং ইংলিশ এরকম মিশেল কোনো দরকার নেই। তুমি যে কোনো একটি ভার্সনে লিখবে। যেমন সূত্রটা ইংরেজিতে লিখেছো, হিয়ার, এই নিচের এই 4টা লাইন ইংরেজিতে লেখাই যথেষ্ট, ব্র্যাকেটের মধ্যে বাংলা লেখা দরকার। আবার তুমি যদি এই কেটিসি সমান ব্যবসায় ঋণের ব্যয় এইটুকু লেখো, তাতেও কোনো অসুবিধা নেই। তবে বাংলা এবং ইংরেজি দুটোই লেখার কোনো প্রয়োজন দেখি না, তোমরা যে কোনো একটা ব্যবহার। যাই হোক, এই সূত্রের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে আমরা দেখলাম কেটিসি যেটা নির্ণয় করতে চাই সেটা হলো ব্যবসায় ঋণের ব্যয়। এটা আমরা পার্সেন্টেজে উত্তরটা পাবো, বিকজ শেষে 100 দিয়ে গুণ করা আছে, যে কারণে ব্যয়ের হার কত, পার্সেন্টেজ কত, সেটা আমরা পাবো। সিডিআর হলো ক্যাশ ডিসকাউন্ট রেট, তার মানে নগদ বাট্টার হার। আমি বকেয়া যত দিনের তার চেয়ে কম সময়ের মধ্যে যেটা বেঁধে দেওয়া থাকে সেই সময় পরিশোধ করলে কয় পার্সেন্ট বাট্টা পাবো, তার মানে শতকরা কয় টাকা কম পরিশোধ করতে পারবো, সেই রেটটা হচ্ছে সিডিআর। এখানে যদি আমাদের 3% বাট্টা থাকে তাহলে আমরা এখানে 3 লিখবো, 5% থাকে 5 লিখবো, নিচেও তাই 100 থেকে সেটা বাড়বে।
এখানে সিপি হলো ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড মানে মোট যত দিনের জন্য বকেয়া আছে। যদি 30 দিনের বকেয়া থাকে তাহলে সিপি ক্রেডিট পিরিয়ড মানে এখানে লিখবো আমরা 30 মাইনাস ডিপি। ডিপিটা হলো ডিসকাউন্ট পিরিয়ড, মানে কত দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে ডিসকাউন্ট পাওয়া যাবে সেই মেয়াদটা ডিপি। প্রিয় ছাত্রছাত্রী, আমরা দেখি এখানে একটা উদাহরণের সাহায্যে যে কিভাবে এই ট্রেড ক্রেডিটের ব্যয় নির্ধারণ করা যায়। তোমরা দেখো একটা সমস্যা আমি এখানে দিয়েছি। জনাব রহমান 2/10 নেট 30 শর্তে কাঁচামাল ক্রয় করলেন। ব্যবসায় ঋণের ব্যয় নির্ধারণ করা। তার মানে বিক্রয়ের শর্ত, বিক্রয় বা ক্রয়, ক্রেতা ক্রয় করবে, বিক্রেতা বিক্রয় করবে। এই ক্রয় বিক্রয়ের শর্ত হচ্ছে 2/10 নেট 30। এর মানে হলো সবসময় সারা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু এই ক্রয় বিক্রয়ের শর্তটা এইভাবে লেখা। এটা 210 নেট 30 হতে পারতো 315 নেট 40, যেভাবেই হোক। এখানে তোমরা এই যে প্রবলেমটা এই জায়গা দেয়া আছে, সেখানে দেয়া আছে যে জনাব রহমান 30 দিন মেয়াদের জন্য কাঁচামাল সে ক্রয় করেছে, অথবা ধরো কোনো কাঁচামাল না হয়ে কোনো ট্রেডিং কোম্পানি যারা স্বল্প মূল্যে তৈরিকৃত পণ্য বিক্রি করে অপেক্ষাকৃত বেশি মূল্যে বিক্রি করে, তাদের ক্ষেত্রে তার কাঁচামাল হবে, তাদের ক্ষেত্রে তৈরিকৃত পণ্যই তারা ক্রয়। যাই হোক, কাঁচামালই ক্রয় করুক আর তৈরিকৃত পণ্যই ক্রয় করুক, এক্ষেত্রে তার মোট মূল্য পরিশোধের মেয়াদ হলো 30 দিন। যদি সে 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারে, তার মোট বকেয়াটা 10 দিনের মধ্যে যদি সে পরিশোধ করে দেয়, তাহলে মোট বকেয়ার 2% সে কম পরিশোধ করতে পারবে। এটাই হলো এই শর্ত। তো আমরা ধরো রহমান সাহেব এই শর্তেই সে কাঁচামাল ক্রয় করেছে। এখন আমরা দেখব তার এই ব্যবসায় ঋণের ব্যয় কত। তাহলে ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করতে গেলে আমার এই 3টা জিনিস জানাই যথেষ্ট, যে মোট কত মেয়াদের জন্য সে ক্রয় করেছে বাকিতে, তারপরে কত মেয়াদে পরিশোধ করলে সে বার্তা পাবে এবং কত পার্সেন্ট বার্তা পাবে। তোমরা দেখো নিচে অঙ্কটা করা আছে। তোমরা এইভাবে লিখবে যে আমরা জানি, তারপরে সূত্রটা তুলবে, তারপরে তার ব্যাখ্যাটা এখানে দিবে এবং শেষে সুতরাং লিখে তোমরা লিখলে কেটিসি সমান 2/100 মাইনাস 2। এখানে এই 2 কেন? এই যে দেখো 2 হলো বার্তার হার। আমরা বলেছিলাম এই সিডিআর ছিল এখানে, সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট। তাহলে এখানে 2, এখানে কিন্তু পার্সেন্টেজ চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই, দিলে ভুল হয়ে যাবে, বরং 2 এর কত পার্সেন্ট ফিগারটা আসবে। আমরা চাই যে বার্তাটা শতকরা কত সেই জিনিসটা এখানে 2 সরাসরি নিচে 100 মাইনাস 2 যথারীতি ফর্মুলায় দেখো। এখানে 360টা হচ্ছে আমাদের সূত্রে, আর নিচে সিপি ক্রেডিট পিরিয়ড 30 দিনের, ডিপি ডিসকাউন্ট পিরিয়ড 10, মানে 10 দিনের মধ্যে পরিশোধ করলে ডিসকাউন্টটা পাওয়া যাবে ইনটু 100। এখানে আমরা 2 কে 100 থেকে 2 বাদ দিলে 98, 2 কে 98 দিয়ে ভাগ করলে এটা 30 কে 10 বিয়োগ দিলে 20, 360 কে 20 দিয়ে ভাগ দিলে 18, 100 দিয়ে গুণ দিলে আমার 36.72%। তার মানে ক্রেতা রহমান সাহেব উনি যদি এই মেয়াদে কাঁচামাল ক্রয় করেন বাকিতে, এবং উনি যদি 10ম দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলেই কিন্তু তার ব্যয়ের পরিমাণ হবে 36.72%। কিন্তু উনি যদি 10ম দিনের মধ্যে মূল্য পরিশোধ করে দেন, তাহলে কিন্তু ট্রেড ক্রেডিটের কোনো ব্যয় ওনার নাই, বিকজ 2% বার্তা উনি করবেন, সেখানে 98 টাকায় তার পণ্যমূল্য পরিশোধ হবে। আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে সক্ষম হয়েছে আশা করি। তোমাদের আরেকটু বিষয় এখানে বলি। ধরো রহমান সাহেবের এখানে
বিক্রয়ের শর্ত 30 দিন না, ক্রয়ের শর্ত 30 দিন না হয়ে এটা 40 দিন হলো, তাহলে কি হতো? আমরা এই সিপির জায়গায়, ক্রেডিট পিরিয়ডের জায়গায় 30 না হয়ে 40 লিখতাম। এই 40 যদি লিখতাম তাহলে ব্যয়ের হার আমার কম হতো না বেশি? সাধারণ সেন্সে কি বল? তুমি একজনের কাছ থেকে 30 দিনে বাকিতে কিনেছো, তুমি যদি 30 দিন পর মূল্য পরিশোধ করো তাহলে যে ব্যয় হবে, এই মূল্যটাই তুমি যদি 40 দিন 50 দিন পরে তাকে পরিশোধ করার সুযোগ পাও, তাহলে তোমার জন্য ভালো। তাহলে ব্যয়ের পরিমাণটা কম হবে। ঠিক এখানে হিসাব করেও দেখো ব্যয়ের পরিমাণটা কম হবে। কেন কম হবে? এখানে যদি 30 এর জায়গায় 40 হতো, -10 তাহলে থাকতো 30। এই 360 কে 30 দিয়ে ভাগ করলে এখানে ফিগারটা হতো কম। এই ছোট ফিগার দিয়ে আশপাশের গুলোকে গুণ করলে এখানে রেটটা কমে আসবে। তার মানে ক্রেডিট পিরিয়ড যত বড় হবে তোমার ব্যয়ের হার তত কম। এখন তোমার মনে হতে পারে যে স্যার, তাহলে আমি 30 দিন শর্তে কিনলাম, যত দেরি করে করে বিক্রি করতে পারি ততই তো, যত দেরি করে করে মূল্য পরিশোধ করতে পারি ততই তো ভালো, ততই আমার ব্যয়ের হার কমে। 30 দিনে দিতে চেয়েছি, আসলো বিক্রেতা, ভাই আমার টাকা দেন, 30 দিন পার হয়ে গেছে। আমি বললাম দেবো, এই দেবো, আর আর একটা সপ্তাহ দেরি করে। সে আসলো, বললাম আর 2 দিন দেরি করে। আবার 2 দিন পরে আসলো, আমি থাকলাম না, আমাকে খুঁজেই পেল না, ফোন বন্ধ। এরকম করে করে আমি তাকে 60তম দিনে যায় পরিশোধ করলাম। তাহলে আমার ব্যয়ের হার অনেক কমে গেল। কিন্তু না, আমি যদি এইরকম তাকে এই কথা নড়চড় করে 30 দিনের জায়গায় 40 দিন, 50 দিন, 60 দিন, 70 দিন পরে তাকে ঘুরাইতে থাকি, তাহলে আমার এখানে ব্যয়ের হার যত না কম হবে, তার চেয়ে অনেক বেশি পরিমাণ লস হবে। ব্যবসায়ের আমার সুনাম নষ্ট হবে। এই ব্যক্তি আমার সাথে আর লেনদেন করবে না, আমার কাছে পণ্য বিক্রি করবে না। শুধু সেই বিক্রি করবে না তাই নয়, সে বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজ করে বেড়াবে যে এই নুরুল ইসলাম বিক্রেতা অনেক খারাপ, সরি, এই রহমান সাহেব ক্রেতা অনেক খারাপ, সে বাকিতে মালামাল ক্রয় করে শুধু ঘুরায়, নির্ধারিত দিনে টাকা পয়সা দেয় না। ফলে আমার বাজারে যদি সুনাম ক্ষুণ্ণ হয়, সুনাম উদ্ধার করা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট। সো ইচ্ছা করলেই আমি এই মেয়াদটাকে বৃদ্ধি করে ব্যয়ের হার কমাতে পারবো। তবে আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, ডিপি, ডিসকাউন্ট পিরিয়ড, এইটা কিন্তু কম বেশি হতে পারে। ধরো এখানে 10 দিন ডিসকাউন্ট পিরিয়ড আছে। এই ডিসকাউন্ট পিরিয়ডটা তোমার 10 দিন পার হয়ে গেছে, তুমি 12তম দিনে গেছো যে ভাই 10 দিনের মধ্যে তো মূল্য পরিশোধ করার কথা ছিল, আমার তো আরো 2 দিন বেশি হয়ে গেছে। তো আপনি কি কাইন্ডলি এই 2 দিন বেশি হলেও 2% বার্তা দিতে পারেন, যদিও আমাদের লেখা ছিল যে 10 দিনের মধ্যে দিতে। এই ক্ষেত্রে যদি বিক্রেতা সম্মত হয় যে ঠিক আছে দাও, তুমি 2 দিন পরে দিয়েছো, তাও তোমাকে আমি 2% বার্তা দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু এই ডিপির জায়গায় কত হবে? ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ডের জায়গা হবে 12। তারপরে প্রশ্নে আরো যদি লেজ জুড়ে থাকে যে জনাব রহমান এর ক্রয় বিক্রয়ের শর্ত ছিল 210 নেট 30, কিন্তু পরবর্তীতে তিনি 12তম দিনে পরিশোধ করলেন, তবুও বার্তা পেলেন। এই ক্ষেত্রে 10 না ব্যবহার করে এই ডিপির জায়গায় ব্যবহার করতে হবে 12। এখন এই ডিপির জায়গায় যদি তুমি 12 ব্যবহার করো, তাহলে এই বিয়োগফলটা ছোট হয়ে যাবে, 30 বিয়োগ 12। তাইলে এখানে কত হবে? 30 বিয়োগ 12 18 হবে। 360 কে 18 দিয়ে ভাগ করলে এখানে ফিগারটা তখন কি হবে? আরো বড় হবে। আমি ভুল বলছি না, দেখো 360, এখানে 30 বিয়োগ 12, 30 বিয়োগ 12 হবে 18। তো 360 কে যদি তুমি 20 দিয়ে ভাগ করতে, সেখানে ভাগফল পেতে 18। 360 কে যদি 18 দিয়ে ভাগ করো, ভাগফল আরো বড় হবে। এই যত বড় হবে এখানে পার্সেন্টেজ তত বাড়বে। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলতে চাই
যে 210 নেট 30 তোমার শর্ত আছে, এই শর্তের বেলায় বাট্টার হার যেটা, এটা 2 না হয়ে 3% মানে প্রশ্নের তোমার এই জিনিসটা থাকতে পারে, এটা 3% থাকতে পারে, এখানে ডিসকাউন্টিং রেট 10% এর জায়গায় 15% থাকতে পারে, 8% থাকতে পারে। শর্ত অনেক রকম হতে পারে, 90 ডেজ হতে পারে, 30 ডেজ হতে পারে, 50 ডেজ হতে পারে। যে ডেটই থাক, জাস্ট এই ফর্মুলায় তুমি বসাই দিলে তোমার কিন্তু আনসার চলে আসবে। এখন আমরা কথা বলতে চাই, তো এখানে আরেকটা কথা তোমাদের আমি স্মরণ করে দিতে চাই যে ব্যবসায় ঋণের কি সবসময় ব্যয় থাকবে, এর মাঝে কিন্তু আমি আলাপ করেছি। যদি তুমি ডিসকাউন্টের মেয়াদের মধ্যে মূল্য পরিশোধ করে দাও তাহলে ব্যবসায় ঋণের কোনো ব্যয় নাই। আর যদি তার চেয়ে পরে পরিশোধ হয়, আরেকটা কথা বলতে চেয়েছি যেটা আমি, ধরো এখানে 30 থেকে 10 বিয়োগ করলে 20 পেলাম আমি। এখন তোমার বিক্রয়ের শর্তে এটা থাকলেও প্রশ্ন এরকম থাকলো, জনাব রহমান 210 নেট 30 শর্তে কাঁচামাল ক্রয় করলেন, তিনি 25তম দিনে মূল্য পরিশোধ করলেন, ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয়। 30তম দিনে না দিয়ে 25তম দিনে দিলেন। উনি 10তম দিনেও দিতে পারেন নাই, 30তম দিনেও দেন নাই, দিয়েছেন 25তম দিনে। তাহলে কি হবে? এখানে সিপির জায়গায় কত? সিপির জায়গায় ক্রেডিট পিরিয়ড তার 30 না হয়ে 25 হবে। এই 25 যদি হয় তাহলে ব্যয়ের হার বাড়বে না কম? ব্যয়ের হার কিন্তু বেড়ে যাবে, কারণ 25 বিয়োগ 10 তখন 15। 360 কে 15 দিয়ে দিলে ভাগফল আরো বড় হবে, বড় হওয়া মানে ব্যয়ের হার আরো বেড়ে যাবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো যে আমি যদি বার্তার জন্য নির্ধারিত সময়ে মূল্য পরিশোধ করতে নাই পারি, তাহলে আমার সবচেয়ে ভালো শেষ দিনে গিয়ে মূল্য পরিশোধ করা, 30তম দিনে গিয়ে মূল্য পরিশোধ করা। তাহলে আমার ব্যয় কম হবে। আমি 11তম দিনে মূল্য পরিশোধ করলে আমার ব্যয় সবচেয়ে বেশি হবে, তারপরে 12, 13, 14, 15, 30তম দিনে যে মূল্য পরিশোধ করলে সবচেয়ে কম। অতএব আমি যদি বার্তার হার নাই গ্রহণ করতে পারি, নির্ধারিত দিনে পরিশোধ নাই করতে পারি, তাহলে সবচেয়ে ভালো শেষ দিনে মূল্য পরিশোধ করা। সেক্ষেত্রে সিপি 30 হবে। আর তার আগে যে দিনে আমি মূল্য পরিশোধ করবো সিপিটা সেই দিন ব্যবহার করতে হবে। এরপরে আসো আমরা বাণিজ্যিক কাগজের যে ব্যয়ের উৎস আছে তার ব্যয় আমরা কিভাবে নির্ধারণ করব সেটা এখানে দেখি। বাণিজ্যিক কাগজটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি গত ক্লাসে বলেছিলাম যে স্বনামধন্য যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা কি করবে, তারা একটা নির্ধারিত সময়ের জন্য প্রতিশ্রুতি দিয়ে কিছু কাগজ বিক্রি করবে। ধরো এই কাগজটার গায়ে লেখা 100 টাকা, এটা একটা বাণিজ্যিক কাগজ। এইটা বৃহৎ স্বনামধন্য কোম্পানি তাদের সাময়িক সময়ের নগদ অর্থের ক্রাইসিস মোকাবেলা করার জন্য তারা এরকম 100, 200, 1000, 5000টি এই 100 টাকা মূল্যে 10-20 লাখ টাকা হতে পারে, সেটা কোম্পানি ভেদে তাদের প্রয়োজন ভেদে, কমার্শিয়াল পেপার বাজারে কি পরিমাণ চাহিদা আছে, কত বিক্রি হবে তার ভিত্তিতে ধরো আমরা মনে করি যে 1000টি কমার্শিয়াল পেপার বিক্রি করলো, যার প্রত্যেকটির দাম 100 টাকা। তাহলে মোট 1 লক্ষ টাকার কমার্শিয়াল পেপার বাজারে ছাড়লো কোনো কোম্পানি। কিন্তু মনে রাখবা যে এই কমার্শিয়াল পেপারেরও একটা নির্ধারিত মেয়াদ দেওয়া থাকে। কোম্পানি 40 দিনের জন্য বা 60 দিন, 90 দিন, 120 দিনের জন্য এই কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক কাগজ বিক্রি করছে। এর গায়ের দাম যদি 100 টাকা হয়, বিক্রয় করার সময় সবসময় কোম্পানি এটা কম দামে বিক্রি করে। 100 টাকার গায়ের দাম ধরো 90 টাকা। তাহলে 1000টি কমার্শিয়াল পেপারের দাম 1 লক্ষ টাকা, যদি প্রত্যেকটা 100 টাকা করে হয়, সেটা তাহলে কোম্পানি বিক্রি করে পেল 90,000 টাকা। আর 1 লক্ষ টাকার কাগজ জনগণের কাছে চলে গেল। যদি মেয়াদ 30 দিন হয়, 30 দিন পরে এই লোকগুলো আবার কোম্পানির কাছে কাগজ ফেরত দিলে যে একটা পেপার কিনেছে সে এই পেপারটা জমা দিয়ে 100 টাকা বুঝে নেবে, অথচ সে কেনার সময় দিয়েছিল 90 টাকা। তাহলে 10 টাকা কোম্পানির লাভ, আবার একই সাথে 10 টাকা কোম্পানির ব্যয়, আর যারা ক্রয় করেছিল তাদের 10 টাকা।
তো এই ধরনের কমার্শিয়াল পেপার ব্যয়ের হার নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা, কেসিপি সমান এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসবি ইনটু 360/GM ইনটু 100। এখানে কেসিপি কস্ট অফ কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক কাগজের ব্যয়, এফবি সমান ফেস ভ্যালু, গায়ে লেখা যে দামটা, আমরা একটা উদাহরণ দিলাম যে 100 টাকা গায়ের দাম হলে সে 100 লিখতে হবে। এনএসবি হলো এটা যত টাকায় কোম্পানি বিক্রি করেছে, 90 টাকায় বিক্রি করেছে, তাহলে এনএসবি নেট সেল ভ্যালু 90 টাকা। ডিএম, সরি এটা ডিপি লিখে ফেলেছি, এটা হবে ডিএম, ডেজ অফ ম্যাচুরিটি। এই ডিএম এর জায়গায় ডেজ অফ ম্যাচুরিটি, যত দিনের জন্য বিক্রি করছে, যদি 90 দিন হয় তাহলে এখানে ডিএম এর জায়গায় 90 দিন। তোমরা খেয়াল করো একটা সমস্যা, এখানে লিভার ব্রাদার্স 3 মাস মেয়াদি 10,000 টাকা মূল্যের বাণিজ্যিক কাগজ 9,750 টাকায় ইস্যু করেছে। তার মানে তারা কিছু ডিসকাউন্টে বিক্রি করেছে। ইস্যু খরচ 50 টাকা হলে বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করো। তার মানে এই যে 10,000 টাকার বাণিজ্যিক কাগজ বিক্রি করে 9,750 টাকা কোম্পানি কিন্তু ঘরে তুলতে পারবে না, বিকজ যাদের মাধ্যমে এই বিক্রি কাজটা সমাধান করবে তাদের জন্য আবার 50 টাকা ব্যয় করবে। তাহলে এই 9,750 থেকে আরো 50 টাকা বাদ দাও, তাহলে কোম্পানির ঘরে বিক্রি করে টাকা আসবে 9,700 টাকা। এখানে দেখো নেট সেল ভ্যালুটা আমি নির্ণয় করেছি। তাহলে কি হলো, কেসিপি যেটা আমরা নির্ণয় করতে চাই, বাণিজ্যিক কাগজের ব্যয়, এফভি ফেস ভ্যালু যেটা 10,000 টাকা, নেট সেল ভ্যালু এই কিভাবে পাই, নেট বিক্রয় মূল্যটা বিক্রয় মূল্য বিয়োগ ইস্যু খরচ। তাহলে 9,750 টাকা বিয়োগ 50 সমান 9,700 টাকা। আর ডেজ অফ ম্যাচুরিটি হলো 90 দিন। ফর্মুলায় বসায় দিলাম, বসায় দেওয়ার পর যোগ করে যথাযথ গুণ করে আমরা পেলাম, ভাগ করে গুণ করে পেলাম 12.36%। তার মানে এই কমার্শিয়াল পেপার কোম্পানি বিক্রি করে 100 টাকায় 1 বছরে 12.36 টাকা ব্যয় করছে। এই জায়গাটারও তোমরা দেখো, যদি ফেস ভ্যালু কি বলে নেট সেল ভ্যালু চেঞ্জ হয় তাহলে ব্যয়ের হারেও চেঞ্জ হবে। ম্যাচুরিটি পিরিয়ড যদি চেঞ্জ হয় ব্যয়ের হারেও চেঞ্জ হবে। নেট সেল ভ্যালু যদি আগের চেয়ে কম হয় বা বেশি হয়, ধরো এখানে 50 টাকা ইস্যু খরচ হয়েছে, আবার কোম্পানি কিন্তু এই নেট সেল ভ্যালুর ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। তোমরা ভালো করে লক্ষ্য করো, আমরা কি করেছি, বিক্রয় মূল্য থেকে ইস্যু খরচ বাদ দিয়েছি, বিক্রয় মূল্য কম ছিল। আবার বিক্রয় মূল্য কখনো কখনো বাজারের ডিমান্ডের ক্ষেত্রে, বাণিজ্যিক কাগজের ডিমান্ড রয়েছে, সেখানে বিক্রয় মূল্য কিন্তু আরো বেশি হতে পারে। কেমন, 10,000 টাকার বাণিজ্যিক কাগজ বিক্রয় করলে 11,000 টাকা, তাও তো হতে পারে। তাহলে সেক্ষেত্রে এই নেট সেল ভ্যালুটা কিভাবে নির্ণয় হবে, বিক্রয় মূল্য বিয়োগ ইস্যু খরচ। তাহলে 11,000 বিয়োগ 50 টাকা, তাহলে সেখানে কিন্তু 10,950 টাকা হতো নেট সেল ভ্যালু। তাহলে 10,950 টাকা হলে সেখানে অবধারিতভাবে এই ব্যয়ের হারটাও চেঞ্জ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দুটো গুরুত্বপূর্ণ স্বল্প মেয়াদী অর্থায়নের উৎসের ব্যয়ের হার কিভাবে নির্ণয় করতে হয় আমরা ফর্মুলার মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আরো ব্যয়ের হার আছে, আমরা সেই জিনিসগুলো হয়তো পরবর্তী ক্লাসে তোমাদের নির্ণয় করে দেখাবো। সে পর্যন্ত তোমরা নিশ্চয়ই সবাই ভালো থাকবে, বাসায় লেখাপড়ার অভ্যাস গড়ে তুলবে। শুধুমাত্র মোবাইল ফোন, ফেসবুক, গেম এগুলো নিয়ে থাকলে হবে না। বাসায় তোমরা যার ঘরের মধ্যে যতটুকু জায়গা আছে সেই ক্ষেত্রেও তোমরা ফিজিক্যাল এক্সারসাইজের চেষ্টা করবে, পত্র পত্রিকা পড়বে, প্রয়োজনে টেলিভিশন দেখো স্বল্প সময়ের জন্য নিয়ম করে। কিন্তু তোমরা সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকবে না। মোবাইলে যত বেশি সময় দেবে তোমার চোখের সমস্যা হবে, তোমার ব্রেনের সমস্যা হবে। তো আশা করি এই বিষয়গুলো তোমরা লক্ষ্য রাখবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে। তোমরা সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।